নাম হচ্ছে উপেন্দ্রনাথ ঘোষ, আর বাড়ি আছে টগরা নামের গ্রামে। মেলা দিন থেকে চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে নৃপেন্দ্রনাথ ঘোষ। আর মেলা দিন থেকে ঘুরে ঘুরে চাকরি পায়নি বলে ও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। মনে মনে ভাবছিল তখন আমি কি আর চাকরি পাবো না। এতগুলি চাকরির ফর্ম ইন্টারভিউ দিয়ে আসলাম, কোনোটাই কোনো ফল হলো না। অবশেষে মেলা দিন ঘুরে ঘুরে একটা চাকরি পেলাম। ওই শিগুড়ি নগমের গ্রামে একটা টিচার ফাঁকি আছে, তাই ওই টিচারটার বদলে আমাকে নেবে চাকরিতে। খবরটা পেয়ে 1 মিনিট লেট না করে নিজেই চলে গেলাম ওখানে। স্যার, চাকরির আমার খুব দরকার। স্যার, আপনার তো শুনেছি অনেক দয়া, আমাকে একটা চাকরি দেন না, আমি খুব গরিব মানুষ, আমার খুব একটা চাকরির দরকার। বহুত খুশামুদ্দির পরে আমি চাকরিটা পেয়ে গেলাম, তাই এই আনন্দে আমি খুশিতে ঘরে ফিরছিলাম। যাওয়ার সময় 1 কিলো খাসির মাংস নিয়ে যাব বাড়িতে, দিয়ে জমিয়ে খাবো। আর আমি কাজ পেয়েছি, বাড়ির লোক শুনলে মেলা খুশি হবে। যাই গিয়ে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বলি গে আমি চাকরিটা পেয়েছি। আর চাকরির বেতন হচ্ছে মাসে 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ির দূরত্ব 12 কিলোমিটার। আর যোগাযোগের মাধ্যম একটা কাঁচা রাস্তা। বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে 2 দিন পরে চাকরিতে ইন্টারভিউ আর 2 দিন পরে চাকরিতে জয়েন দেবো। তার লেগে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই ভেবে চাকরিতে জয়েন দিতে আমি চলে গেলাম স্কুলের ছাত্র পড়াতে। যেমন অল্প বেতন, সেরম ধারা সস্তা একটা বাড়ি খুঁজতে লাগলাম। ওই বেতনের মধ্যে বাড়িটা আমার চলবে, কিন্তু এত খুঁজে একটা বাড়ি পেলাম না। তা থাকার জায়গা কিছু পেয়েছো? বড় অসুবিধায় পড়েছি স্যার, এখানে থাকার তো সস্তায় কোনো বাড়িঘর নেই। তো আচ্ছা, যতদিন না বাড়িঘর তুমি খুঁজে পাও আমার বাড়িতে থাকবে। তা তোমার বাড়িতে স্যার? তা আচ্ছা, অনেক ধন্যবাদ, থাকতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। তো এখনও আপাতত হেডমাস্টারের বাসাতেই উঠেছি। আর দিনের বেলায় স্কুলে কাজ করি, স্কুল থেকে কাজ ফাজ করেই তারপরে সস্তা বাড়ি খুঁজি আমি। কতদিন স্যারের বাড়িতে থাকবো, ওরমভাবে থাকতে আমারও ভালো লাগে না। অবশেষে একদিন গ্রামের বাইরে একটা বাড়ি খুঁজে পেলো, ফাঁকা বড় পাকা বাড়ি। তখন বাড়িটা দেখে ভাবতে লাগলো এত বড় ফাঁকা বাড়ি এখানে পড়ে কি করে আছে। তখনই ও দেখলো বাড়িটা অনেক দিন থেকে খালি পড়ে আছে, তাই রং ফং চটে যাচ্ছে আস্তে আস্তে। বাড়িটায় মেলা ঝুলঝাড় হয়ে গেছে, গাছের পাতা ফাতা ঘরের মধ্যে ঢুকে গেছে। তবে থাকার মতন উপযুক্ত ঘর কয়েকটা আছে দেখে মনে হচ্ছে, সব ভাঙাথাকি হচ্ছে। বলছি কি ও কাকা, এখানে কোথাও বাড়ি ভাড়া দেওয়া হয়? তবে ঘর আছে একটা, তবে কিছু একটা সমস্যা রয়েছে বাড়িটায়। লোকে আতঙ্কিত ফেলিয়েছে, এটা নাকি ভূতের বাড়ি, লোকে এটাই বলে। আর লোকে সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। তখন আমি ইয়ং ছেলে, আমার কোনো ভূতের ভয় নেই। তখন আমি স্কুলে মাস্টারি করি, তা আমার ভূতে কি করবে? আমার তো এখন ইয়ং বয়স, ভূতের সাথে আমি লড়াই করব? আমি একটা ইয়াং ছেলে, আমি যদি ভয় পেয়ে যাই তাহলে ভাববে এই মাস্টারটা ভয়ও। আর তার লেগে আমার কাছে কেউ পড়তে আসবে না, আর আমাকে সবাই রাগাবে পরে ভয় ভয় করে। তবেই আমি সিদ্ধান্ত করে নিই বাড়িটাকে আমি নেব। তবে তোমার কথাই হলো মাসে 500 ভাড়া লাগবে, বুঝলে? তবে তোমার কথাই হইলো আমি রাজি দিতে। তাহলে রবিবার থেকে থাকতে শুরু করব আমি এই বাড়িতে। তবে এত দূরে থাকাটাও তো একা নিরাপদ না। তখনই মনে মনে ভাবছিল এই কথাগুনা। তাই বলে আমার ইয়ং বয়স বলে ভয় লাগে না। তখনই আমি একটা সঙ্গী সন্ধান করতে লাগলাম, সে আমার সাথে থাকবে। আর স্কুলের মাস্টার বললো কেউ নেই। আর তখন এত খুঁজে খুঁজে একজনা জুটেও গেল। আর সেই স্কুলের একটা টিচার, নাম হচ্ছে রাসবিহারী চুতো। যদিও তিনি বিএ পাস করেনি, কিন্তু ওই স্কুলের মাস্টার। কিন্তু ও মেলা বুড়ো হয়ে গেছে, এই কথাটা বললেও রাগ করে। ও নিজেকে ভাবে আমি সেই ইয়ংই রয়েছি এখনও। তো রাসবিহারী বাবু থামুন, একটা সস্তায় ফাঁকা বাড়ি পেয়েছি, আমার সাথে থাকবেন নাকি? বড় বাড়ি, মেলা ঘর রয়েছে। আমিও যেখানে ভাড়ায় থাকি একটু অসুবিধা হচ্ছে। তাহলে তো ভালোই হলো, এই সামনে রবিবার থেকে আমরা সবাই মিলে ওখানেই থাকবো। তো আমার সাথেই থাকবেন, একটা রাঁধুনির সন্ধান করতে হবে, নাহলে আমাদের কে খেতে দেবে? তাই একবার বলাতেই আমার জন্য থাকার জন্য রাজি হয়ে যায় ওই স্কুলের মাস্টার। তাই আমরা কালকে থাকার লেগে একজন চাকর আর একটা ব্রাহ্মণকে নিয়ে আসা হলো ওখানে। তবে ওদেরকে ব্রাহ্মণকে বলা হলো তুমি বাড়িটাকে ভালো করে পুজো করো। ওরা বললো আমরা রাত্রে কেউ থাকতে পারবো না বাড়িটায়। কিন্তু ও বললো সকালে আমি সব কাজ করে দিতে পারবো, কিন্তু রাত্রে আমি ওখানে এক মুহূর্ত থাকতে পারবো না। বিকালের মধ্যে সব কাজ সেরে সুরে আমরা বাড়ি চলে যাব, দিয়ে তারপরের দিন সকালে আসবো। এত ভেবে ভেবে দুটো মাস্টার রাজি হয়ে গেল ওই থাকার লেগেই সকালে। পরের দিন সকাল হতেই আমরা ওই বাড়িটায় চলে আসলাম ব্যাগপত্র নিয়ে থাকার লেগে। বাড়িটা দেখে মনে হচ্ছে আমার দাদুর আমলের, খুবই পুরানো বাড়ি। তখনই বাড়িটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, তখনই দেখতে পেলাম চারি সাইডের পাঁচিল আস্তে আস্তে ভেঙে গেছে। বাড়িটায় কুকুর বেড়াল যেন না ঢুকতে পারে তার লেগে বাঁশের বেড়া দেওয়া রয়েছে বাড়িটার মধ্যে। চারি সাইড ঘুরে দেখলাম বাড়িটার চারি সাইডে বাগান, বড় একটা এরিয়া ফেলে বাগান। গাছ দেখলাম কাঁঠাল আর উচ্ছে গাছই আছে, তাছাড়া কোনো গাছ নেই। তবে সেই কাজগুনা দেখাশোনার জন্য ফড়িয়াগলকে দেয়া হয়েছে।
বাড়ির একতলায় এবং দোতলায় বেশ বড় বড় একটা দেয়াল রয়েছে। বাড়ির একতলায় এবং দোতলায় মনে হচ্ছে বড় বড় ব্যালকনি রয়েছে, আর বড় বড় ঘর ভিতরে এসে দেখলাম, আর বহুত কাঁচরা বাড়িটার মধ্যে। আর তখনই চোখ পড়লো বাড়ির পিছনটা একটা পুকুর রয়েছে, বহুত নোংরা রয়েছে কিন্তু মাছ লড়ছে পুকুরটার মধ্যে। আর ওই পুকুরটায় মাছই থাকতে পারে, স্নান করার উপযুক্ত না পুকুরটা। ওই পুকুরটা এত নোংরা, বাসন মাজা এবং কাপড় কাচাও যাবে না, এত নোংরা রয়েছে পুকুরটার মধ্যে। তার অল্প দিকে একটা বড় নদী ছিল, সেই নদীটা দেখে ভালোই লাগলো, তাই আমাদের চাকর ওখান থেকে খাবার দাবারের লোকে ওইখান থেকে জল নিয়ে আসতো কাপড় এবং কাচার লেগে। আমরা দুজনে মিলে ঘরটাকে ছাপ করলাম খাওয়া দাওয়া এবং বসার লেগে। আর এই ঘরটা ছাপ করে একটা অন্য ঘরে চলে গেলাম, দুটো চৌকি পাতলাম ঘরটার জন্য, আর তারপরে দুজনা শুয়ে পড়লাম ঘরটায় ভালো করে। আর লাইট নেই বলে সারা রাত ঘরে প্রদীপ জ্বালিয়ে শুয়ে দিতাম, আর সকাল হতে স্কুলের লেগে রওনা দিতাম। এই রীতিরকম দেখতে দেখতে দশহরা 2 দিন ছুটি পেলাম, এতে খুব ভালোই হলো আমাদের। তা ছুটি কাটাতেই তারপরের দিন ছিল রবিবার, আরও একদিন ধরে পাওয়া গেল। ওই ছুটি পেয়ে বাড়িতে রওনা দিলাম। মেলা দিন বাড়িতে যাইনি, বাড়ির লোক চিন্তা করছে, তাই বাড়িতে একটু মাছ মাংস নিয়ে যাই। বাড়িতে গিয়ে একটু মাছ মাংস নিয়ে গিয়ে দাদুকে খাওয়াবো। 2 দিন আনন্দ করে বাড়িতে খেয়ে তারপরে রওনা দিলাম আবার স্কুলে যাওয়ার লেগে। আমাদের গ্রাম থেকে 10 কিলোমিটার পরেই একটা হাতশালা বলে গ্রাম রয়েছে। আগে একটা থাতীয় জমিদার বলে একটা হাতি বাঁধা থাকতো এই গ্রামে, আর তারপরে গ্রামের নামটা হাতিশালা থেকে হাতশালা নামটা হয়েছে। আর গ্রামের সাইডে একটু গিয়ে একটা কালী মন্দির রয়েছে, আর মন্দিরের মধ্যে একটা কালীও রাত। সেই মন্দিরে কালীকুমার নামেরই একটা লোক থাকে, তিনি সবসময় ধ্যানেই নিরস্ত থাকে, কারোর সাথে অত কথা বলার টাইম পায় না। আর সবাই এসে ওখান থেকে, ওটা খুব জাগ্রত মন্দির, আর সবাই প্রণাম করে চলে যেত। আর চারপাশের গ্রামের লোকেরা ওই মন্দিরে থাকা ওই সাধুটাকে মেলা ভক্তি করে এবং শ্রদ্ধা করে। আর সেখান থেকে যেতে যেতে দেখলাম কালীকুমার সাধু ওখানে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের সামনে। আর ওই সাধুকে দেখেই আমি মনে করলাম একটু মন্দির থেকে প্রণাম করে আসি, তারপরে যাব স্কুলে। আমি কিছুটা হেঁটে গিয়ে তার কাছে গিয়ে একটু প্রণাম করলাম তাকে। প্রণাম করে আমাকে একটু আশীর্বাদ করে দিল, বলছি আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, আর প্রণাম করতে হবে না। তা তুমি কোথায় যাচ্ছ? ওই শিউরিশ গ্রামে আমার একটা চাকরি হয়েছে মাস্টারি, স্কুলের স্টুডেন্টদের পড়ানো কাজ, তাই আমি স্টুডেন্টদের পড়াতে যাচ্ছি, নাহলে ওরা আমাকে খুব বকবে স্কুলের টিচার। তখনই কালীকুমার সাধু বলল, আজকে তোমার না গেলে আর হবে না, একটু থেকে গেলেই তো হতো। তা তোমাকে আমি একটা কথা বলছি, আজকে তুমি বাড়ি ফিরে যাও, তুমি কালকে যেও স্কুলে। আজকে স্কুল খুলবে, আমার নতুন চাকরি, এই কামাই হওয়াটা বড় সবাই না, নাহলে আমাকে স্কুল থেকে বের করে দেবে। তা ক্ষমা করবেন বাবা, আপনার আজ্ঞা আমি পালন করতে পারবো না। তা ওইখানে তুমি কোথায় থাকো? ওখানে শহরের ওখানে একটা পুরাতন বাড়ি রয়েছে, আমরা দুজনা থাকি, বড় একটা বাড়ি। এই কথা বলে কালীকুমার সাধুকে প্রণাম করে সে পথ চলতে লাগে। বেলা আন্দাজ 2টো হবে, আমি ওই বাড়িটা এসে পৌঁছালাম। আর বাড়িতে পৌঁছে ছান খাওয়া দাওয়া করতে 5টা বেজে গেল। আর খাওয়া দাওয়া করে বারান্দায় বসে আমি তামাক খাচ্ছি। আর এমন সময় দেখি একটা কাঠুরি এসে ওখানে লাঠি ঘাড়ে করে আসছে। লাঠি ঘাড়ে করে এসে আমার সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখে বিস্মিত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কী রে, তুই হঠাৎ এখানে কি করে এলি? আগে কালীপদ সাধু আমাকে এই চিঠি আর এইসব ফর্দ নিয়ে আমাকে পাঠালেন তোর কাছে। তখনই আমাকে এই কবজটাও দিল আর এই চিঠিটা। আর আমি চিঠিটা খুলে তখন পড়তে লাগলাম। চিঠিটা কি লেখা ছিল, তুই বাড়ি থেকে যাওয়ার পরে কালীকুমার সাধু আমার বাড়িতে এসে বলল এই কবজ আর এইসব তোকে দিতে। তিনি জানতে পারে তোমার খুব বিপদ, তাই এই তাবিজপত্রগুলো আমাকে দিয়ে পাঠাতে বলল তোমার কাছে। তাই তিনি এই রাম তপসটা তোমাকে দিয়েছে পড়ার লেগে, আর বারবার করে বলে দিয়েছে এই তাবিজটা যেন তুমি পড়ো, আর না পড়লে তোমাকে, আর এই তাবিজটা পড়ার পরে তোমার যদি কোনোদিন যদি ভয় লাগে তাহলে রাম রাম পাঠ করো, তাহলে তোমার আর ভয় লাগবে না, আর তোমার কেউ কিছু এসে ক্ষতি করতে পারবে না। আর ভক্তি করে ডান হাতে এই কবচটা পড়বে তুমি। দেখো কথার বেবাগা তুমি যেন না হও, তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আর চিঠি আর কবচটা নেওয়ার পরে আমি বললাম, তাহলে আজকে তো সন্ধ্যা হয়ে গেল, তুই আজ এখানেই থাক, আমি তোর খাবার জোগাড় করি। সে খাওয়া দাওয়া না হয় পরে হচ্ছে, আমাকে কালীপদ সাধু কিন্তু বলে দিয়েছে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখতে চাই তুমি এই তাবিজটা পড়ো, নাহলে কিন্তু খুব রাগ হবে আর তোমার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। এই তাবিজটা পড়েই আমি দেখতে চাই, তারপরে ওনাকে খবর দিতে হবে তুমি তাবিজটা পড়েছো কি না। তার হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এই নে পয়সা, বাজার থেকে মুড়ি মুড়কি নিয়ে খেতে খেতে যাবি বাড়ি। তার সামনে ডান হাতে তবজটা আমি পড়ে নিলাম সাধুর দিয়া। সে আমাকে তাবিজটা পরিয়ে দিয়েই আমাকে প্রণাম করে সে বিদায় নিল আস্তে আস্তে গুটি গুটি পায়ে।
সেদিন রাতে খাওয়া দাওয়া করতে করতে মেলা রাত হয়ে গিয়েছিল, তাই আমরা দুজনা ঠিক করলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি গা, চলো মেলা রাত হয়েছে, নাহলে সকালে উঠতে পারবো না, তখন স্কুলে পড়াতে যেতে দেরি হতে পারে। ঘরে ঢুকতে আমরা দেখলাম বড় বড় দুটো জানলা রয়েছে, তাই আকাশের দিকে তাকিয়ে দেখলাম একদম মেঘে ঢেকে গেল আস্তে আস্তে। আর মেঘ দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো ঝমঝম করে। আবার মাঝের মধ্যে বিরাট জোরে হাওয়া উঠছিল ওখানে, আর ওই হাওয়াতে একাদশীর চাঁদকে ঢেকে দিচ্ছে ওই আওলাতে। এইসব ভেবে আমরা দুটো হাসির গল্প করলাম, করতে করতে মেলা রাত হয়েছিল। আমরা দুজনার গল্প করতে করতে মেলা রাত হয়ে গিয়েছিল, তাই আমরা শুতে চলে গেলাম। আর গল্প করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু শুতে এলাম। অনেক রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল আমার, তারপরে দেখলাম প্রদীপটা নিভিয়ে গেছে। তারপরে মনে মনে ভাবলাম আমরা কি প্রদীপটা ধরাইনি, না আমরা ধরিয়েছিলাম বাতাসে নিভে গেছে, এটাই হবে, খুব জোরে বাতাস হচ্ছে তো। তাও আমি দেখলাম চাঁদের আলোতে কিছুটা ঘরটা আলো রয়েছে, আমি দেখলাম চাঁদের আলোতে সামনের কিছুটা জায়গা একটু আলো রয়েছে। এই মেলা রাত হতেই আমি একটা ভারী ঘুমে চলে গেছিলাম, তাই চোখটা খুলিয়েই আমি দেখি, আমি চোখটা খুলতেই দেখি একটা বুড়ো ভূত এসে আমার বিছানায় ওরমভাবে হুবড়িয়ে আমাকে দেখছে আর মারতে চাচ্ছে। আর সেই বুড়ো এক নিষ্ঠায় আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার কখন রক্ত খাবে এরম ধারা ধান্দায়। ও চোখ মুখ লাল, আর ও সাদা সাদা চুল দেখে কেমন ভয় লাগছিল আমার। আর আস্তে আস্তে মনে হচ্ছে বুড়োর গায়ের চামড়াগুলো আমার গায়ে খুলে পড়ছে। শালা বুড়ো ভূত, তুই তো খুব খারাপ, আমার গায়ে তোর চামড়া দিচ্ছিস কেন? আমার একাই তো দেখে তোর ভয় ফেটে হয়ে যাচ্ছে, আমি বিছানায় মুতে ফেলবো এত ভয় দেখালে। তারপরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম বুড়ো আমার চোখগুনা দেখে মনে হচ্ছে চোখের সব রক্ত টেনে নিচ্ছে, তাই বুড়োর চোখ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তাকে আমার আস্তে আস্তে দেখে এমন ভয় লেগে যাচ্ছিল, আমার হার্টবিট একবারে 220 বেগে চলছিল। ওই বুড়োকে দেখে মনে হচ্ছিল আমার হার্টবিট এবার বন্ধ হয়ে যাবে। ও আমাকে বিরাট ভয় পাইয়ে দিয়েছিল। তখনই আমার চোখটা বুজে গেল। তখন আমি মনে মনে ভাবলাম এটা স্বপন, তাই আমি চোখ বুঝলাম, দিয়ে আমি আবার চোখ খুললাম। তাই আমি ওটাকে বিশ্বাস না করতে পেরে আমি আবার চোখ খুললাম, তাও দেখলাম সেই বিভীষিকার সেই লোকটাকে দেখে আমার একদম ভয়ে হয়ে গেছিল। এবার আমি সত্যি করে ভেবে নিয়েছিলাম এ ভূত। তখনই ভয়ে আমার মনের মধ্যে একটা কথা আসলো, আমার কাছে তো একটা রাম তাবিজ রয়েছে, আর আমার কাছে মন্ত্রও আছে, আমি একটু রাম জপ করলে ভূত পালিয়ে যেতে পারে, কই দেখি চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই। তখনই আমি কিছুটা না ভেবেই আমি একবারে ব্রহ্মচারী হয়ে মন্ত্র পড়তে লাগলাম। রাম জপ করার পরে কিছুক্ষণ পরে আমি চোখ খুলে দেখতে পারি সেই ভূতটা আমার কাছে আর নেই। আর ওটা দেখেই আমার একটু সাহস আসলো, আর সাহস দেখেই আমি একটু উঠে বসলাম, আর ভয় পাওয়া কণ্ঠেই আমার বন্ধুকে আমি ডাকতে লাগলাম। তখনই আমি ডাকতে ডাকতে বললাম, রাসবিহারী রাসবিহারী তাড়াতাড়ি ওঠ, আমাকে ভূতে ধরেছিল, তাড়াতাড়ি তুই উঠছিস নাকি? তখন রাসবিহারী আমার কথা শুনে উঠে পড়ল। তখন রাসবিহারী এসে বলল, কি হলো? আর তখনই আমি 4 মিনিট টাইম না নষ্ট করে আমি প্রদীপটা জেলে সব কথা বলতে লাগলাম রাসবিহারী আমার বন্ধুকে। তখনই আমি বললাম এই ভূতে আমাকে এরম এরম করছিল, এসে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এক সময়ের মধ্যে ভেবেছিলাম আমার জীবনটা মনে হয় শেষই হয়ে গেল। ওই কথাটা শোনার পরে রাসবিহারী আমার পাশে এসে সারা রাত আমরা দুজনে বসে রইলাম। এসব যুক্তি আলোচনা করার পরে সকালবেলা আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি এই বাড়ি ছাড়বো বলে। ওই বাড়িটা থেকে বেরিয়ে এসে কিছু পথ হেঁটেই আমরা অন্য বাড়িতে এসে উঠলাম। আর বাড়িটায় পৌঁছে খাওয়া দাওয়া করে 10টার দিকে স্কুলে গেলাম ছাত্র পড়াতে। টিফিনের সময় কালু এসে একটা চিঠি দিয়ে গেল আমাকে। আমি চিঠিটা দেখে বুঝতে পারলাম এটা তো সেই কালীকুমার সাধুর চিঠি। দেখি কি লেখা আছে। গতকাল তোমার সাথে মন্দিরে দেখা হওয়ার পর আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। তারপরে বাড়িতে গিয়ে তোমার বাবাকে আমি একটা রাম কবচ দিয়ে আসি। আমি তোমার বাবার বাড়িতে গিয়েই তোমার বাবাকে অনুরোধ করলাম এই তাবিজটা দিয়ে তোমাকে সন্ধ্যের মধ্যে যে করেই হোক এই তাবিজটা পরিয়ে দেওয়া হয়। আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি কোনোভাবে রাতে তোমাকে কেউ ভয় দেখাতে আসবে, কিন্তু এই তাবিজটা আমি এমন করে বানিয়েছি তুমি যতক্ষণ পড়ে থাকবে তোমার কোনো বিপদ আসবে না ওই তাবিজটার জন্য। আর তোমার যাই হয়ে যাক ওই তাবিজটা যে করেই হোক যেন না খুলে, তাহলে তোমার কিন্তু বিপদ আসবে। আর 3 বেলা রাম জপ করবে, আর সবসময় শ্রদ্ধা এবং আচ্ছা রাখবে, যেন কোনো সময় নোংরা কাপড়ে থাকবে না। এই কথাগুলো শোনার পরে আমি একটু শান্তি পেলাম মনের মধ্যে। সেই চিঠিটা রাসবিহারীকে পড়তে দিলাম, ও বলল পড়বো। রাসবিহারী চিঠিটা পড়ে খুব আশ্চর্য হলো। আর স্কুল থেকে পুজোর ছুটি দিতেই আমি বাড়ি চলে আসলাম। বাড়ি যেতে যেতেই ভাবলাম মজুমদারের সাথে একবার দেখা করে যাই, আমাকে ওই তো বাঁচিয়েছে। একবার সাধুরা হয়তো দেখা করে ঠাকুরটাকে প্রণাম করে তবে বাড়ি যাব।
আচ্ছা সাধু মশাই, তুমি কি করে জানলে ওই রাতে আমি ভয় পাবো, আর তুমি কি করে বা বুঝতে পারলে? ওর কথাটা শুনে সাধু একটু হাসতে লাগলো। তখনই সাধু বলল, তুমি যে কাল আমাকে সেদিন এসে প্রণাম করলে না, আর তখনই আমি দেখতে পেলাম তোমার পেস্তে একটা প্রেত আত্মা রয়েছে, আর ও তোমার ক্ষতি করতে চায়। আর তখনই আমি বুঝতে পারলাম, আর তাকে দেখেই বুঝতে পারলাম সে মেলাদিন রক্ত খেতে পায়নি, তাই তোমার রক্ত খাবে রাতে বেলায়। এরম ধারা আমি একটা বুঝতে পারলাম, আমার মনে একটা পাক আসলো, তাই আমি তোমার বাড়িতে চলে গেলাম তাবিজপত্র দিতে। তুমি তো চলে গেলে, আমার কথা শুনলে না। তারপরে তুমি যেতেই আমি গণনা করে দেখলাম সেই রাতেই তোমাকে ও হামলা করতে আসবে, তাই আমি বুঝতে পেরে কিছু না দিশি না পেয়ে তোমার বাড়িতে আমি পৌঁছালাম এই মাদুলিটা পাঠানোর লেগে তোমার কাছে, যে করেই হোক। এই তাবিজটা তুমি যে কোনো হালাতে খুলবে না, নাহলে তোমার ক্ষতি হতে পারে, বুঝলে? এই তাবিজটা তুমি সব সময় পরে থাকবে, কোনো ব্যাপার নেই। এই সাধুর কথা শুনে আমি একদম থমকিয়ে চিন্তা করতে লাগলাম মনে মনে। কিন্তু কালীকুমার বাবু, আমার ঘরে সে লোকটাও তো ছিল, ও লোকটাকে তো কিছু করেনি সেই রাতে। ও তো আমার বন্ধু ছিল, ওকেও তো কিছু করা দরকার ছিল। তা আমরা দুজনা তো একই পাশাপাশি বেড়েছিলাম, তা তাকে কোনো ভয় দেখালো না কেন, আর আমাকেই কেন ভয়টা দেখালো? আর হঠাৎ ভূতের ওপর আমার এত রাগ হলো কেনে? তাই ভূত আমার সাথে এটা করছে। আগে ওই লোকের নাম কি? আগে তার নাম দাঁড়াও একটু মনে করে বলছি। হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম রাসবিহারী। উনি তো ব্রাহ্মণ, তাই ভূত হঠাৎ করে ওকে ধরতে পারেনি। ওর কাছে মেলা তাবিজপত্র মন্তর থাকে ব্রাহ্মণদের কাছে, তাই ওদেরকে কেউ ধরতে পারে না, বুঝলি? তাই ও তোকে হামলা করেছিল। তা ওসব কথা ছাড়ুন, দিয়ে আমাকে একটা কাজের কথা বলুন। ওই ভূত কি এখনও আমার ক্ষতি করার চেষ্টা করছে? হ্যাঁ, এখনও তোমার ক্ষতি করার চেষ্টা করছে, আর একবার তোমার দেখা করার চেষ্টাও পাবে। তবে তোমাকে কিরমভাবে ও দেখা দেবে আমি বলতে পারছি না। তা কিন্তু তোমাকে একবার দেখা দেবে, কিন্তু এই রাম কবচের জন্য তুমি বেঁচে যাবে, তোমার কিছু হবে না। তাই আমি সাধুকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। ওইসব কথা ভাবতে ভাবতে 18 বছর কেটে গেল। তারপরে ওই ভূতের কথা যদি আমার মনে পড়তো, মনে মনে আমি বিরাট ভয় পেতাম। তখন আমার জানটা একটু একটু করে কেঁপে যেত। আমি ধীরে ধীরে ভালো পড়ানোর লেগে আমি দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলাম। পরের বছর আমি আরও ভালো করে পড়াশোনা ছাত্রদেরকে করিয়ে আমাকে পরের আরও উপরের ধাপ দিচ্ছিল। আমি বিপণসী ক্লাবের একটা পুলিশ ইন্সপেক্টর হলাম। সেই দিন থেকে বেতন আমার 50 টাকা থেকে 150 টাকা হয়ে গেল। তখন আমি মনে মনে খুব খুশি হলাম। আর ইন্সপেক্টর হয়ে আমার ঘুরে ঘুরে বিদ্যা দেখাই আমার কাজ ছিল, কোন স্কুলে কেমন কাজ চলছে। একদিন এমন সময় মেদিনীপুরের একটি স্কুলে দর্শন করতে যাচ্ছি আমি। ওখানে কোনো ইনচার্জ আছে, তাই আমি ইনচার্জ করতে যাচ্ছি। সন্ধ্যা হতে খাওয়া দাওয়া করে আমি গরুর গাড়ি ভাড়া করলাম, তারপরে আমি এগিয়ে গেলাম স্কুলে। তারপরে সেই গ্রামের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। শরৎকালের পূর্ণিমা রাত, খুবই সুন্দরই লাগছে আলোতে। চাঁদের আলোটা একদম যেন পৃথিবীর আকাশের নিচে সব যেন আলোতে লাইটে ভরিয়ে গেছে। আর তার থেকে ভালো কিছু জোছনা পোকার লেগে একদম আলোতে খুবই ভালো লাগছে। আমি এত দূর এসে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি একটু শোয়ার সিদ্ধান্ত নিলাম মনে মনে। আর ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করার পরেও আমার ঘুম আসলো না। তাই মনে মনে ভাবলাম, ঘুম তো আর আসছে না, চোখটা মুছে তাড়াতাড়ি উঠে বসি, তাহলে ঘুম না আসলেও একটু বসে মজা করে নিই। তারপরে আমি গরুর গাড়ি চালককে দেখলাম, ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসলো না সেই রাত্রে। আর গরু আপসাপ হেঁটে চলে যাচ্ছে সেই পথের দিকে, আর ওকে গাড়ি চালাতেও লাগছে না। আর তখনই আমি দেখলাম রাস্তার দুই সাইডে গাছের সারি সারি গাছ রয়েছে, খুবই ভালো লাগছিল দেখে। জ্যোৎস্না রাতে এসব দৃশ্য কজনাই বা দেখতে পায়, আমার খুব ভাগ্য, তাই আমি দেখতে পেলাম। আর ঝুরঝুর করে বাতাস বইছে, খুবই ঠান্ডা ঠান্ডা। আর খুবই ঘুমিয়ে একদম আসক্ত হয়ে গেছে ঘুমে। আর গরুর গাড়ি চালক ঘুমিয়ে আছে, তাও গরু দুটোর কত ভালো একইভাবে পথ চলছে। ওদের তো ঘুম নেই, ওদের পশু জিনিস, ওরা হাঁটতেই হবে ওদেরকে, না হলে সকালবেলায় খেতে দেবে না গরু চালক। খুবই খারাপ। ও মানুষ এই বলে ঘুমাচ্ছে, কিন্তু পশুগুনা তো মানুষ না, তাই ওদের আরামও নেই। এই অবস্থায় রাতের প্রায় ঘন্টা খানিক কাটলো। তখনই ঠান্ডা হাওয়াতে হালকা ঘুম ঘুম লাগছে, তখনই আমি ঘুমের ঝুঁকে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটো কিছু দূর পথ হাঁটার পরেই থেমে গেল, আর তখনই আমার চোখটা খুলে গেল। ওই গরু দুটো থামাতে আমার ঘুম একদম ছুটে গেছে মন থেকে। এদিক ওদিক তাকাতে দেখতে পাই আমি সেই ভীষণ ওই ভূতটাকে, ভয়ঙ্কর। তারপরে দেখলাম ওই ভূতটা পথ অবদান করে দাঁড়িয়ে রয়েছে, তার লেগে গরুগুনা যেতে পারছিল না। আর ভূতটা খুবই ভয়ঙ্কর ছিল, আর গরু দুটোকে টেনে ধরেছিল। আর তখনই ভূতের গা থেকে খুবই গন্ধ আসছিল, চামড়া পচা পচা। তখনই আমি ভাবতে লাগলাম, এই বৃদ্ধ কঙ্কালের এত শক্তি কোথায় থেকে আসলো? ভূতের তো এত শক্তি হয় না। আজ দেখা যাক গরু ভাসে ভূত কেজিতে শক্তিতে। তখনই ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো ভূতটাকে দেখে। তখনই মনে মনে ভাবতে লাগলাম, আমাকে কি আজকে মেরে ফেলবে ভূতটা? তখনই আমি হাত দুটো জড়ো করে তখনই রাম রাম জপতে লাগলাম।
কিন্তু আজকে কিছুক্ষণ জব করার পরেও সেই ভূত কিন্তু আজকে আর গেল না। ও আজকে মনে ঠাঁই নিয়েই এসেছিল, আজকে তুই যাই কর, আজকে তো আমি আর বাঁচতে পারবো না, এই ভেবেই ও ওখানে দাঁড়িয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ও ওখানে নেই। তখনই ভূতটা যেতেই গরু দুটো গাড়িটা ঘুরিয়ে নিয়েই মহাবেগে ছুটতে লাগলো। কি হয়েছে, গরুগুনা এত স্পিডে তো আসার সময় আসছিল না, যাওয়ার সময় এত স্পিডে যাচ্ছে কেন? গরুগুনার গায়ে হঠাৎ এত শক্তি কোথায় থেকে এলো? তখনই গরু চালক উঠে পড়লো। বলছি, এ কি বাবু, গরুগুনা এত জোরে ছুটছে কেন? গরুগুনাকে তুমি কি চিমটি ফিমটি কেটেছো নাকি, তাই উল্টো পটে যাচ্ছে আবার? তখনই গরু চালক গরুগুনাকে ঘোরানোর লেগে অনেক চেষ্টা করলো, তবে চোর চেষ্টা বিফল হলো। গরু আর ঘুরলো না, গরু আরও হাই স্পিডে ভাগতে লাগলো। আরে গরু চালক, তোমার গরু কি আর থামবে না নাকি? হয়তো কোনো একটা ভয় পেয়েছে তাই গরুগুনা এত জোরে ছুটছে, না হলে তো ছুটতো না। তখন গরু চালক মনে মনে ভাবলো, আমার গরুগুনা হঠাৎ আমার রাতে বেলায় এত শক্তি কি করে এলো? কালকে নাঙল টেনে দেখবো এতগুনা শক্তি দেখাতে পারছে কি। আজকে তো বেশ ভালোই ছুটছে, কাল যদি না ছুটতে পারে কালকে মেরে লাল করে দেবো গরুগুনাকে। গরুটা দৌড়াতে দৌড়াতে তারা যেন একদম একটা বাজারের মধ্যে এসে পৌঁছালো। তখন গরুগুনা বাজারের মধ্যে অনেক লোক আর গরু দেখতে পালো বলে গরুর গাড়িটা তখন দাঁড়ালো। গরু দুটো দাঁড়িয়েই দেখে মনে হচ্ছে ভয়ানক শান্ত হয়ে দাঁড়িয়ে পড়লো গরু দুটো চোখ দেখে মনে হচ্ছে খুবই ভয় পেয়েছিল, তাই এত জোরে ছুটে এলো। তখনই আমি বললাম, গরু দুটোকে ঘাস জল খেতে দাও, কালকে সকালে রওনা দেবো, আজকে রাত হয়েছে, আজকে আর রওনা দেবো না, এখানে চা ফা খেয়ে আজকে এখানেই কাটিয়ে নেবো দিনটা। এই বলে ও চা খেতে চলে গেল আর গরুকে ঘাস খাওয়াতে চলে গেল। তারপরে ওখানে চা ভা খেতে খেতে আরও 7 বছর কেটে গেল ওর। কিন্তু আরও 7 বছর কেটে যাওয়ার পরে ওর এরম ধারা ভয় কোনোদিন পায়নি, আর ওই বুড়োটার ভয় দেখাতেও আসেনি ওকে। আর বছরই হোক এই তাবিজটা আমি খুলবো না, তাবিজটা খুললে আমাকে মেরে ফেলবে, তাই এরমভাবে তাবিজটা আমি সারা জীবন পরে থাকবো যতদিন না মরছি। এই গল্পটা এখানেই সমাপ্ত হইল। এরম ধারা ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই মিলে, আর ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে দুটো কমেন্ট করে দিও। এরকম ধারা ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়।